গভীর রাত। মলির 6 বছরের ছেলে টুবাই দাদুর পাশে শুয়ে মলির ফোনে গেম খেলছিল। হঠাৎ মলির ফোনটা বেজে ওঠে। দাদু কমল সান্যাল ঘড়ির দিকে তাকালেন। ঘড়ির কাঁটায় রাত 12:15। এত রাতে কে ফোন করছে? সবে উঠতে যাবেন এমন সময় আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকল মলি। কে গো? কমল সান্যাল ফোনের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ডাক্তার অনিকেত পাইন। কমল মেয়ে মলির দিকে ফোনটা বাড়িয়ে দিলেন। ডাক্তারের নাম শুনেই মলির মুখটা ফ্যাকাশে হয়ে উঠল। মলি অন্যমনস্কভাবে ফোনটা নিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। কমলবাবুর স্ত্রী বিদিশা সান্যাল বাথরুম থেকে বেরিয়ে একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন। এত রাতে ডাক্তারবাবু ফোন করেছে? কমলবাবু আশ্বস্ত করে বললেন, কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই, তুই দেখ। মেয়ের চিন্তা নিবারণের চেষ্টা করলেও নিজে পুরোপুরি চিন্তামুক্ত হতে পারলেন না কমলবাবু। এরই ফাঁকে এবার দাদুর মোবাইল ঘাঁটতে শুরু করেছে টুবাই। এমন সময় রান্নাঘর থেকে একটু বিরক্তির সঙ্গে রাগ মিশিয়ে উচ্চস্বরে ডেকে উঠল মলি। এই টুবাই, তোকে কখন ঘরে গিয়ে শুতে বলেছি না? যাও দাদু যাও, অনেক রাত হলো, এবার ঘুমাও। হ্যাঁ বলুন। টুবাই ভয়ে দাদুর ফোন রেখে সুরসুর করে খাট থেকে নেমে চলে গেল। কমলবাবু বোঝেন মেয়েটার উপর একটু বেশি চাপ পড়ছে। 2 বুড়ো বুড়ির ওষুধ, টুবাইয়ের পড়া, স্কুল, সংসার খরচা সবটাই এখন নির্ভর করে মলির মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি আর 2 ভাড়াটিয়ার উপরে। বছর 2 আগে কমলবাবু একটা ছোট স্ট্রোকের কারণে তার বেসরকারি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন। আর মলি সিঁথির সিঁদুর মুছে ছেলের হাত ধরে বাপের বাড়ি ফিরেছে। তাও প্রায় বছর 3 হতে চলল। মলি বাপের বাড়ি ফিরে আবার আগের মতো 2 টিউশন পড়ানো শুরু করেছিল। কিন্তু বাবা হঠাৎ বেকার হয়ে পড়ায় একটা বড় উপার্জনের আশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি নেয়। তারপর থেকেই স্বাবলম্বী হয়ে ওঠার আনন্দে দিব্যি মন দিয়ে কাজ করা শুরু করেছিল। তৃপ্তিটা শুধু পুরুষের কাছে হাত না পাতার ছিল না, ছিল একাধিক মানুষ সমেত একটা পরিবারের ভার নিজের কাঁধে নেওয়ার। কমলবাবু চাননি বিধবা মেয়ের ঘাড়ে বসে খেতে, কিন্তু মেয়ের অনুরোধে এক প্রকার বাধ্য হয়েই মেনে নিয়েছিলেন। মির্চি বাংলায় শুরু হচ্ছে গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। আজকের গল্প 1 শিশি নোনা জল। লেখক দেবাশিস দত্ত। শুরু হচ্ছে 1 শিশি নোনা জল। ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের ভিড়ে দাঁড়িয়ে বন্ধু শ্রুতিকে মলি বলছিল গত রাতের কথা। কাল রাত 12:15 অনিকেত পাইন ফোন করেছিল, জানিস? বাবা, এই ডাক্তার তো পুরো দিওয়ানা। তুই খেয়েছিস কিনা খোঁজ নিতে ফোন করেছিল। ওই ধরলাম, হ্যাঁ করে কাটিয়ে দিলাম আর কি। দিওয়ানা কিছুই না, শুধু শোয়ার তাল। সত্যি রে, 48 পেরোলেই পুরুষগুলো সব কেমন হয়ে ওঠে। 48 কি বলছিস? ঝিলিকের সাথে জুনিয়র ডাক্তারটা কি করলো মনে নেই তোর? সেই যাকে, আজ তোর কটা কল আছে? ওই আছে 10টা মতন, তার মধ্যে ওই আপদও আছে। কথাবার্তার মধ্যেই ট্রেন বেল ঘুরিয়ে পেরিয়ে দমদমে ঢুকছে। শ্রুতিকে হাত নেড়ে দমদম স্টেশনে ধাক্কা খেতে খেতে মলি নামে। ডাউন নৈহাটি শিয়ালদা লোকাল শ্রুতিকে নিয়ে এগিয়ে যায় পরের স্টেশনের দিকে। আর মলি জীবন যুদ্ধের ক্লান্ত সৈনিকের মতো দিনগত পাপক্ষয় করতে, নিজের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে মিশে গেল ভিড়ের মধ্যে। বাজারে সব জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। তবে এই বিষয়টা কমলবাবুকে আগে অতটাও ভাবায়নি। মানে যতদিন উনি নিজে চাকরি করেছেন অন্তত ততদিন। সে সময় বেছে বেছে ভালো সবজি আর মাছ নিয়ে যেতেন বাড়িতে। কিন্তু এখন খুঁজে খুঁজে সামান্য পাকা ঢেঁড়স, একটু দাগি কুমড়ো, কিঞ্চিত বাঁকা বেগুন, প্রায় নরম হতে শুরু হওয়া মাছ কেনার চেষ্টা করেন।
মেয়ের রোজগারের টাকা যেন এক বিন্দু অপচয় না হয় সে ব্যাপারে ওনার দৃষ্টি সবসময় সজাগ। আজ হঠাৎ বাল্যবন্ধু সুকান্তর সঙ্গে দেখা হয়েছিল। সেও ব্যাগ ঝুলিয়ে বাজারে এসেছে। সে শটান কাঁধে হাত দিয়ে চা খেতে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু একটা কাঁচা অজুহাত দেখিয়ে কমলবাবু প্রস্তাবটা নাকচ করে দিলেন। আগেই প্রস্তাবগুলো কমলবাবুর তরফ থেকেই যেত, কিন্তু এখন বাইরে চা খাওয়াটাকে বাজে খরচ বলে মনে করেন কমলবাবু। এইটুকু টাকা ওনার কাছে নেই এমন নয়, তবে এই সুখের থেকে এই টাকায় নাতির জন্য কিছু একটা নিয়ে গেলে আনন্দ বেশি হয়। আর নাতি আনন্দে থাকলে মেয়েটাও একটু খুশি হবে। মেয়ে খুশি হলে বাবা আর মাকে বোঝা বলে মনেও করবে না। কমলবাবু জানেন আজ এটাই বাস্তব। মেয়ে মুখে কিছু নাই বলুক, মনে মনে ভাবতে কতক্ষণ। নিজের বাড়িতে, নিজের পরিবারে, নিজের তৈরি করা সংসারে কখন যে একজন বোঝা হয়ে উঠবে সেটা জানে একমাত্র সময়। কমলবাবুর স্ত্রী বিদিশা দেবী একা বাড়িতে ইষ্টদেবতার পুজো করছেন। আরতি শেষ করে ঘাড়ের ওপর আঁচল টেনে বাতাসার থালার সামনে উবু হয়ে মেঝেতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন বিদিশা দেবী। নাতিকে স্কুলে দিয়ে বাজার নিয়ে বাড়ি ফিরে কমলবাবু দেখলেন স্ত্রী পুজো করছেন। তিনি আর ডাকলেন না। তিনি জানেন স্ত্রীর প্রণাম করতে এখন একটু বেশি সময় লাগে। ঈশ্বরের কাছে অনেক কথা থাকে জানাবার, যা অন্য কাউকে বলা যায় না। আর তারপর থাকে চাওয়ার তালিকা, সেটাও তো নেহাত ছোট নয়। তবে কমলবাবু জানেন তার স্ত্রী আজকাল একটাই জিনিস বারবার চায় ঈশ্বরের কাছে, সেটা হলো মুক্তি। মলি বাড়িতে জোর করে একজন কাজের মেয়েকে রেখেছে। সে রোজ ঘর ঝাঁট দিয়ে বাসন মেজে দিয়ে যায়। তাই বলে কি সংসারে আর কোনো কাজ থাকে না? সব থেকে বড় কাজ 6 বছরের টুবাইকে সারা দিন ধরে সামলানো। জীবনের এতগুলো বছর পেরিয়ে এসে আজ আর ভালো লাগে না সন্তান মানুষ করতে। বিদিশা দেবী মুখে কিছু না বললেও কমলবাবু খুব ভালো করেই জানেন আসলে সবকিছুর একটা সঠিক সময় থাকে। যখন সন্তান মানুষ করার জন্য মনে ইচ্ছা আর গায়ে বল ছিল তখন তো করেছেন, কিন্তু আজ শরীরের নানান জায়গায় ব্যথা নিয়ে কি নাতির পিছনে দৌড়ানো সম্ভব? কমলবাবু খুব ভালো করে জানেন এই কথা মলি বুঝবে না। উল্টে মলি রাগ করে বলতেই পারে, আমি তো টুবাইয়ের সব কাজ করেই যাই, রান্না, স্নান, পড়ানো সবটা করে নি। শুধু শুধু একটু চোখে চোখে রাখা বাবা, সেটাও পারবে না? তাহলে আমি বাইরে কাজ করব কিভাবে? বা স্পষ্ট করে বলো না, আমি কাজটা ছেড়ে দিই। বৃদ্ধা মায়ের অপরাধ কোথায়? সে তো এতগুলো বছর সংসার করার পর এই বয়সে চেয়েছিল একটু শান্তি। কমলবাবু বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে হাত ধুয়ে নেন। মেয়েটাও অনেক পরিশ্রম করে, তারও তো একটু মানসিক শান্তি দরকার। চেয়ারে বসতে না বসতেই বিদিশা দেবী কলঘর থেকে পুজোর বাসন ধুয়ে চা বসানোর তোড়জোড় করতে শুরু করলেন। পাশের পাড়ার মৃন্ময়দা আর মলি একটা টোটো করে ফিরছে। আজ অফিস থেকে ফিরতে ফিরতে বেশ রাতই হয়ে গেল। মৃন্ময়দা জিজ্ঞাসা করল, রাতে গাড়ি ড্রপ দেয় না? হ্যাঁ, দিয়েছিল শিয়ালদা অব্দি। বলছি মাঝে মাঝেই এত রাত হয়? না গো, আজ মান্থ এন্ড তো, ওই সেলস রিপোর্টটা দিতে হয় আর কি। মলির উত্তরে এবার ক্লান্তি প্রকাশ পায়। মৃন্ময় মলিকে শুনিয়ে নিজের মতো বলে, হ্যাঁ, মেয়েদের এত রাত অবধি আটকে রাখার কোনো যুক্তি নেই। বিগত 1.5 বছরে কোনো কোনো মাসের এই শেষ 2 দিন শেষ ট্রেনে বাড়ি ফেরা মলির এখন অভ্যাস হয়ে গেছে। আজ আর মাঝরাতে একা ফিরতে হলেও ভয় করে না। কিন্তু প্রথম প্রথম একটু গা ছমছম, বুক দুরুদুরু হয়েছিল। মলি জানে প্রকৃতির এটাই নিয়ম। মানুষ সব কিছুর সাথেই অভ্যস্ত হয়ে যায়, হতে বাধ্য হয় আর কি।
মৃন্ময় যোগ করে, চাকরির যা বাজার, কিছু বলারও নেই। প্রতি ক্যান্ডিডেটের পেছনে কমপক্ষে 100 জন লাইন দিয়ে অপেক্ষা করছে, আর কোম্পানিগুলো কম টাকা ইচ্ছে মতন খাটিয়ে নিচ্ছে। আচ্ছা মৃন্ময়দা, বৌদি কেমন আছে? কথাগুলো মলির উদ্দেশ্যে হলেও আসলে যে মৃন্ময়দার নিজের চাকরির বিরক্তির প্রকাশ, সেটা মলি জানে বলেই কথা ঘুরিয়ে দেয়। আসলে চাকরিজীবী মানেই চাকরির প্রতি ক্ষোভ। টোটোটা এসে দাঁড়ালো বাড়ির সামনে। মলি দেখল কমলবাবু গলির মোড়ে এসে দাঁড়িয়ে রয়েছেন। টোটো থামতে সৌজন্যের কাকাবাবু, হাসি হেসে ভালো মৃন্ময় আছেন? বলল, হ্যাঁ বাবা, ভালো আছি। তোমারও আজ রাত হলো বুঝি? পরাধীন জীবন কাকাবাবু, রাত আর দিনের হিসেব থাকে না। কি আর করবে বাবা, যেখানে শিক্ষা পরাধীন সেখানে মানুষ কোন ছাড়। আরে না না, আমি দিচ্ছি। আরে মলি, আমি দিচ্ছি, আমি দিয়ে আরে, দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আর কি বলবো বলো। থ্যাংক ইউ মৃন্ময়দা, তুমি কিন্তু এসো, হ্যাঁ, বৌদি আর ছোটটাকে নিয়ে। আসবো কাকাবাবু, আজ রাত হয়েছে, আসি মলি। মৃন্ময় মলিকে কিছুতেই ভাড়া দিতে দিল না। টোটো এগিয়ে গেল পরের গন্তব্যে। মৃন্ময় মলি আর কমলকে হাত নেড়ে চলে গেল। মেয়ে আর বাবা বাড়ি ফিরছে। মলি বলল, তুমি আবার কেন আসতে গেলে বলো তো? কত রাত হলো, তোমরা এখনো না ঘুমিয়ে জেগে রয়েছো। আমার কাছে তো বাড়ির একটা চাবি থাকে নাকি? আর এমন তো নয় যে এটা প্রথমবার, এরকম তো প্রায়শই হয়ে থাকে। আরে রাস্তায় কুকুরগুলো রয়েছে, তাই ভাবলাম। কুকুর? টুবাই ঘুমিয়েছে? জ্বালায়নি তো আজ? টুবাই যে বিরক্ত করবেই আর বাবা মা যে মেয়েকে সেটা বুঝতে দেবে না, এটা মলির জানা। তা সত্ত্বেও মলি প্রশ্নটা করল। কমলবাবু উত্তর দেওয়ার আগেই দুটো কুকুর ডেকে উঠল। কমলবাবু মলি আর কুকুরগুলোর মাঝ বরাবর হাঁটতে শুরু করলেন। না না না, আরে কি বলিস, ওরকম একটা সোনা বাচ্চা। কুকুরগুলো একটা সময়ের পর ল্যাজ গুটিয়ে চুপ করে বসে গেল। গলির মোড়ের থেকে মলিদের বাড়ি একটু ভেতরে। পুরো পাড়া নিশ্চুপ হয়ে রয়েছে। শুধু কটা ফ্যানের আর এসির আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মলি রুমাল দিয়ে মুখ আর ঘাড়টা মুছে নিল। এমন সময় কমলবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তোর অফিসে সব ঠিক আছে তো? হ্যাঁ, কেন বলো তো? কিছু না, এমনি জানতে চাইলাম। এই ওদিকে ময়লা পড়ে আছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, চল চল চল। তুমি সাবধানে চলো, তারপরে যদি গিয়ে পড়ো সেই তো আমাকেই দেখতে হবে আবার। রাতে মাত্র একটাই রুটি খেল মলি। মা বারবার বলছিলেন অন্তত আর একটা খেতে, কিন্তু পেট ভরার অজুহাত দেখিয়ে মলি এড়িয়ে গেল। অফিসে আজ মলিকে পেটের খাবার বেশি না দিলেও ব্রেনের খাবার ভরপুর দিয়েছে। এই মাসে মলির সেল খুব খারাপ হয়েছে, তাই পরের মাসটা পড়ার আগেই সেই মাসে টার্গেট জানিয়ে দিয়েছে কোম্পানি। এটাও নিজেও বুঝতে পারছে পরের মাসে টার্গেট পূরণ না হলে আবার অন্য কোম্পানি খুঁজতে হবে। কিন্তু শুধু কোম্পানি খুঁজলে কি হবে? আসল সমস্যা তো এই অমানুষিক সেলের চাপ। আর তার উপর রয়েছে অনিকেত পাইনের মতন ক্লায়েন্ট। তাহলে কি কোম্পানিতে বলে এরিয়া পাল্টে নেবে? তাহলে যদি আবার দূরের কোনো এরিয়া দেয়? কিন্তু সেটার থেকেও বড় সমস্যা হচ্ছে সেখানেও যে একজন অনিকেত পাইন থাকবে না, তারই বা কি গ্যারান্টি? টুবাইয়ের মুখের দিকে তাকিয়ে এসবই ভাবতে থাকলো মলি। কমলবাবুও শুয়েছিলেন, ঘুম আসছিল না। স্ত্রীও সন্দেহ করছেন মেয়ে গভীর কোনো সমস্যার মধ্যে পড়েছে, কিন্তু কিছুতেই খোলসা করে বলে বাবা মাকে চিন্তায় ফেলতে চাইছে না। স্ত্রী বললেন মেয়ের জন্য বাজার থেকে হেলথ ড্রিঙ্ক আনতে। মেয়েটা খুবই দুর্বল হয়ে গেছে, কিন্তু তার কানে কথাগুলো যেন ঢুকলই না। কমলবাবু মেয়ের এই রূপটা চেনেন। আগের কোম্পানিতে মলির সিনিয়র সেলস ম্যানেজার ওকে প্রাইভেটে দেখা করতে বলেছিল, ডাক্তার হ্যান্ডলিং শেখাবে বলে। সেই সময়ও মলি এবারের মতনই চুপ মেরে গেছিল।
গোড়ার দিকে বাড়িতে কিছুই বুঝতে দেয়নি, কিন্তু মলির অন্য মনস্ক থাকা, চুপ মেটে যাওয়া কমলবাবুকে আবার সেই সন্দেহের দিকেই ঠেলে দিচ্ছে। বেগবাগানের এক উঁচু বিল্ডিংয়ের 7 তলায় ফেমক্যালের অফিসের লবির সোফায় মলি বসে আছে। মলির সিনিয়র বিপ্লব পাণ্ডে মলিকে ডেকে পাঠিয়েছে। আজ সকালে মার্কেটে কাজ করতে করতেই মলি আন্দাজ করে ফেলেছে তাকে বিকেলে ডাকার কারণ। মলি ফাঁকা সিলিংয়ের দিকে তাকিয়ে তার তৈরি করা উত্তরগুলো সাজিয়ে নিচ্ছিল। প্রশ্নের জবাবে জুৎসই উত্তর না দিতে পারলে আরও মুশকিল হবে। এমন সময় কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকল শ্রুতি। মলিকে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে মলির পাশে বসল। শ্রুতি বলল, উফ বাবা, এবার শান্তি। যা গরম আজ। তুই কি করছিস? ওই বিপ্লবদা ডেকে পাঠালো। এই, তুলিদির ঘটনা শুনেছিস? না তো, কি হয়েছে রে? কিচ্ছু জানিস না? না তুলিদির ট্রান্সফার হয়েছে তো। না, আমি সত্যি জানতাম না। ম্যাটারনিটি লিভের পর জয়েন করেছিল শুনেছিলাম। ট্রান্সফার আবার কবে হলো রে? শ্রুতি মলির কানের কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, কোম্পানি এটা খুব বাজে করলো। তুলিদি তো বলেছে এটা ওর ম্যাটারনিটি লিভের পানিশমেন্ট। মেয়েটাকে ওই বজবজে ট্রান্সফার করেছে। এ বাবা, ছি 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 ছি। ওই ছোট বাচ্চা নিয়ে কি করবে এবার? কি আর করবে? চাকরি তো ছাড়তে পারবে না। কোম্পানি এটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছে। শালা, আমরা যেন ওদের জুলুম করার পাত্র। যা ইচ্ছা তাই করবে। ছি, কিন্তু প্রতিবাদ করার উপায় নেই। শ্রুতির শেষের ফিসফিসানি যেন মলির কানে ঢুকলই না। সে ভাবছে এরপর না জানি ওর কপালে কি আছে। ওর তৈরি করা উত্তরগুলো যেন তুলিদির সাথে বজবজের বাজারে হারিয়ে গেল। একে তো ওই টার্গেট মিট করতেই মলির নাজেহাল অবস্থা, তার মধ্যে আবার আজ নতুন কি ফরমাস দেবে কে জানে। একটু টেনশন, একটু অস্বস্তি হতে শুরু করলো মলির। তুলিদির ট্রান্সফার এক নতুন ভয় হয়ে বাসা বাঁধল মলির মনে। খানিকক্ষণ বসে থাকার পরেই ম্যানেজারের ঘর থেকে ডাক এলো তার। চিল্ড এসির মধ্যে সিনিয়র ম্যানেজার কোট আর টাই পরে নিজের চেয়ারে বসে। টেবিলের অপর পাশে মলির সিনিয়র বিপ্লবদা দাঁড়িয়ে। ঘরে ঢোকার সাথে সাথে মলি একটু বেশি ঠান্ডা অনুভব করল। সে একটু জড়সড় হয়ে চেয়ারে বসে নিজেকে কিছুটা গুটিয়ে নিল। খুব মিষ্টি গলায় ম্যানেজার শুরু করলো, সেল বাড়ছে না কেন? কি সমস্যা হচ্ছে বলো? না মানে, ম্যানেজারের কথাগুলো ঠিক যেন নিজের রক্তের দাদার মতো স্নেহময় ঠেকলো মলির কানে। দেখো, সেল তো বাড়াতে হবে, তাই না? এবারে টার্গেটটা দেখেছো তো? তোমার এরিয়ায় তো সোমকাইন্ড আর কুইন ফার্মা একচেটে ব্যবসা করছে। হ্যাঁ দেখেছি। মলি অপরাধীর মতো চুপ করে বসে আছে। কথাগুলো যে সত্যি সেটা মলি জানে। জবাব দেওয়ার মতো কথা জোগাচ্ছে না তার মুখে। ম্যানেজার কিন্তু ছাড়ার বান্দা নয়, সে বলে চলল, কি বলো? হ্যাঁ স্যার। সমস্যা না বললে সমাধান করবো কি করে? আমি চেষ্টা করছি স্যার। চেষ্টা নয় মলি, তোমাকে করতেই হবে। ঢুকেছে মাথায়? হ্যাঁ হ্যাঁ। ওই এরিয়ায় কত সেল হতে পারে তোমার কোনো আইডিয়া নেই। আমি গত পরশু নিজে তোমার এরিয়ায় ডাক্তারদের সঙ্গে দেখা করেছি। অনিকেত পাইন, গৌতম সরকার, মানে রেপিউটেড এনারা যা বললেন তাতে তো ওরাই তোমার অর্ধেক সেল দেখে দেবে। এক টানা অনেকটা বলে থামল ম্যানেজার। অনিকেত পাইনের নাম শুনেই মলির বুকটা কেঁপে উঠল। সভয় ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, অনিকেত পাইন আর কিছু বলল স্যার? কই না তো, আর তো কিছু বললেন না। তোমার মানে কিছু বলার ছিল না? বিপ্লব তোমায় কিছু বলেছেন? ম্যানেজার কথাটা শেষ করেই বিপ্লবের দিকে তাকালো। বিপ্লবও দুদিকে ঘাড় নাড়িয়ে না বলল। বিপ্লব ঠিক যেন বাড়ির পোষা কুকুরের মতো, মালিকের গলা শুনলেই ল্যাজ নাড়বে। মলির ভয় যেন
আরও বাড়তে থাকলো। মলি বুঝে গেছে কোম্পানি এখন সেল ছাড়া আর কিছুই বুঝবে না। কোনো সমস্যা, কোনো বাধা কোম্পানি আর শুনতে প্রস্তুত নয়। কি করবে মলি? মলির হাতের তালু ঘেমে ওঠে। এই কনকনে ঠান্ডাতেও ওর যেন গরম লাগতে শুরু করে। একটু একটু জল দরকার, গলাটা ভিজলে প্রাণটা যেন শান্তি পাবে। ম্যানেজারকে বিদায় জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। শরীর সুস্থ থাকলে রোজ বাজারে যাওয়া কমলবাবুর এক বদ অভ্যেস। রোজ যে কিছু কেনেন এমনটা নয়, তবে বাজার দেখা, দাম জানতে চাওয়া, এগুলো ছাড়া দিন যেন শুরু হতে চায় না। আরেকটা অভ্যেস হচ্ছে বাজার থেকে ফিরে স্ত্রীর সাথে বসে সকালের চা খাওয়া। চা বিষয়টার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুজনের একসাথে বসে কথা বলা। আজও তেমন মেয়ের চাকরি জীবন, তার হতাশা, কিছু একটা গোপন করা, এই বিষয়গুলো নিয়ে দুজনে কথা বলছিলেন। মেয়ের দুশ্চিন্তার ছাপ পড়েছে মায়ের শরীরেও। বিদিশা দেবী যেন এই কদিনে আরও বুড়িয়ে গেছেন। গতরাতে মলি একটু বেশি মনমরা ছিল। বাড়ি ফিরে টুবাইকে বাবা মায়ের ঘরে পড়তে বসতে দেখে মলি মাকে চা বসাতে বলে নিজের ঘরে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়েছিল। বিদিশা দেবী ভেবেছিলেন রাতে খাওয়ার সময় চা খেতে মেয়েকে বারণ করবেন। পরে নিজেই বুঝেছেন যে চা জিনিসটা শুধু চা পান করা নয়, চা ক্লান্তির ওষুধও বটে। তারপরেই বেজে উঠেছিল মলির ফোন। মলি ফোনটা কানে দিয়ে বলেছিল, হ্যাঁ বলো। কি রে, কাল এলি না? না গো, কাল সবকটা কল করতে পারিনি। কেন? কিডনি যা ব্যথা করছিল না। কি হলো আবার? ওই আমাদের যা হয়। ও, রেস্ট নেই। আর রেস্ট, রোজই তো সেই সকালে বেরোচ্ছি আর এই রাত 10টা-11টায় ফিরছি। বলছিস? বলে কোনো লাভ হবে না। কোম্পানি কিচ্ছু করবে না, আমি জানি। ঠিক আছে, ছাড়। আর বললেও বা কি বলবো? কোনো প্রমাণ কি দেখাতে পারবো আমি? বুঝতে পারছি। ওনার কাছে 100টা এক্সকিউজ আছে। আরে কোম্পানি শুধু সেলস চায়, সেলস, আর কিছুই ওরা বুঝতে চায় না। এভাবে এড়িয়ে এড়িয়ে কদিন চলা সম্ভব গো? টার্গেট মিট করতে পারবো না সেটা আমি জানি। কি করে হবে অত সেলস বলো তো? তা কি করবি? জানি না গো, আমি নিজেই বুঝতে পারছি না কি করব। ছেড়ে দিবি? হ্যাঁ, ছাড়তে তো পারি, কিন্তু তারপর দেখি, কোনো একটা সিদ্ধান্তে তো পৌঁছতেই হবে। যাক, ছাড়ো আমার কথা। আচ্ছা, বিদিশা তোমার কি দেবী অবস্থা চায়ের বলো? সাথে কথাগুলো মনে করে পর পর বললেন কমলবাবুকে। কমলবাবু চুপ করে রইলেন। ওনার যা জানার সেই উত্তর উনি পেয়ে গেছেন। তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা, তুমি মেয়েটার সাথে কথা বলো একবার। ওর পরের চাকরি পাওয়া অবধি আমি ঠিক সংসার টেনে টুনে চালাতে পারবো। তুমি ওকে বলো ছেড়ে দিতে। স্ত্রীর উজ্জ্বল হয়ে ওঠা চোখে যেন সম্মতির ছাপ দেখতে পেলেন কমলবাবু। বিদিশা দেবী সব মায়েদের মতোই সন্তানের কষ্টে আবার নতুন করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছেন। স্ত্রীর আসন্ন লড়াইয়ের অস্ত্র যে শুধু মনোবল আর ইষ্টের উপর আস্থা, সেটা কমলবাবু খুব ভালো করে জানেন। চা শেষ করে কাপটা প্লেটে বসিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি উঠে দাঁড়ালেন। আচ্ছা শোনো, আমি একটু ঘুরে আসছি, কিছু আনতে হবে। আপ শিয়ালদা মাতৃভূমি লোকাল আগরপাড়া ছাড়ছে। সকাল সকাল এক পশলা বৃষ্টি হয়েছে, তবু আবহাওয়া আজ বেশ গুমোট। তবে সকালের বৃষ্টি মলিকে আজ অনেকটা ফুরফুরে করে দিয়েছে। কম্পার্টমেন্টের নানান চিৎকার চেঁচামেচির মধ্যে শ্রুতি মলিকে বলল, এই তুই কি পাগল হয়েছিস? এই ভুলটা অ্যাটলিস্ট করিস না। না রে, অনেক ভেবে দেখলাম, ও যা আছে কপালে তাই হবে। এই বাজারে দুম করে ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? পারছি। আর তারপরেও তুই এটা করবি? অফিসে একবার কথা বলে দেখ না, কিছু একটা যদি উপায় হয় নিশ্চয়ই কিছু বেরোবে। উপায় একটাই, ওই লম্পট অনিকেত পাইনকে সহ্য করতে হবে। স্কাউন্ডারটার মুখটাও দেখতে ইচ্ছে করে না, পাক্কা একটা শোরের বাচ্চা। আর টার্গেট মিট করতে না পারলে ও কোম্পানি এমনিই তাড়িয়ে দিত।
তার থেকে এই ভালো। তাহলে কি অন্য কোনো কোম্পানিতে কথা বলেছিস? ধুর, ভাবছি এই ছোট লোকের লাইনটাই ছেড়ে দেবো। এই না অসভ্যের মতো চাপ আর নিতে পারছি না রে। কি করবি কি তাহলে? ভাবছি একটা হোম ডেলিভারি শুরু করব। নিচের একটা ঘর তো ফাঁকাই পড়ে থাকে, আর রান্নাটা তো খুব একটা মন্দ করি না। এই যে সেদিন ওই ডিমের প্রিপারেশনটা বানালাম, তুই তো খেয়ে বলছিলি খুব ভালো হয়েছে। হ্যাঁ, তা হয়েছিল। ওই সেদিন থেকেই মাথায় ঘুরছে জানিস। মাতৃভূমি লোকাল দমদম ছাড়িয়ে এগিয়ে চলে। মলির গন্তব্য আজ বদলে গেছে। মলি আজ আর নামে না। টুবাইয়ের আজ স্কুল ছুটি, তাই কমলবাবু সকাল সকাল স্নান করে মলির আগেই ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। খাবার খেতে খেতে অবশ্য স্ত্রীকে আজ আবার মনে করিয়ে দিয়েছেন মেয়ের সাথে কথা বলার বিষয়টা। সপ্তাহ পেরিয়ে গেলেও মেয়ের সাথে কথা বলে উঠতে পারেননি কমলবাবু। মেয়েকে সিদ্ধান্ত জানাবার আগে কমলবাবুর মুক্ত পাবলিকেশনের থেকে উত্তর পাওয়া দরকার। কমলবাবু এক বন্ধুর মারফত মুক্ত পাবলিকেশনে একটা চাকরির জন্য আবেদন করেছেন। কাজ সামান্য, প্রুফ রিডিং। আজ সেখানে সব ফাইনাল হলেই বাড়িতে ফিরে জানাবেন এবং মেয়ের সাথেও কথা বলবেন। অন্যদিকে ফেমক্যালের লবির সোফায় বসে মলি অপেক্ষা করছে। হাতে লেখা ইস্তফা সিনিয়র ম্যানেজারের হাতে দেবে, আর ওখানে বসেই HR-কে মেলটা করে দেবে। প্রায় 30 মিনিট হলো মলিকে অপেক্ষায় রেখেছে ম্যানেজার। মলি আজ দৃঢ় নিশ্চিত, আজ কোনো টোপ, কোনো প্রলোভন মলিকে ওর সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। আজ আর মলির টেনশন নেই, বরং অনেক বেশি শান্তি বোধ করছে। মলি বুঝতে পেরেছে ওর সব থেকে বড় অস্ত্র হচ্ছে যা হবে দেখা যাবে। এরই মধ্যে মলির ফোনটা ভাইব্রেট করে ওঠে। বাবা ফোন করেছে। মলি ফোন ধরে শুনে অন্য কারুর গলা। হ্যালো, হ্যালো, আপনি মলি বলছেন তো? হ্যাঁ। কমলবাবু? হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাবা। কি হয়েছে? কিছু না, উনি একটু পড়ে গেছেন আর কি। হ্যাঁ? না, চিন্তা করবেন না, আপনি আসুন ধীরে সুস্থ। কোন হসপিটাল? মেডিকেল কলেজ। আমি এক্ষুনি আসছি। ভর্তি করে দিয়েছি আমরা হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আসুন আসুন, আপনি ধীরে সুস্থ। অপরিচিত গলা মলিকে জানায় কমলবাবু নাকি রাস্তায় ব্ল্যাক আউট হয়ে পড়ে গেছিলেন, তবে এখন জ্ঞান ফিরেছে। কোনো সময় নষ্ট না করেই মলি ছুটল হাসপাতালের দিকে। বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? এই তো দেখো, আমি এসে গেছি, আর কিচ্ছু হবে না। কে? মলি? তুই আবার আসতে গেলি কেন? আমি তো ভালোই আছি। আমি জানি বাবা, আমাকে নিয়ে তোমার অনেক টেনশন, তাই না? তুই খেয়েছিস তো কিছু? তুমি আর ভেবো না। এই যে দেখো, চাকরিটা না আমি ছেড়ে দিয়েছি জানো। এবার একটা হোম ডেলিভারির বিজনেস শুরু করব। আমি সব ঝড় সামাল দিয়ে উঠে পড়বো বাবা। তুমি আমাকে নিয়ে এত ভেবো না। তুমি রোজ আমার জন্য দাঁড়িয়ে থাকতে না, ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে কতক্ষণে আমি আসবো। সেই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি পড়ে গেলে। কত সাবধানতা নিয়ে তোমাকে চলতে বলতাম আমি, শুনলে না। এটা মাথায় রেখো বাবা, তুমি আর মা আমাকে যেভাবে মানুষ করেছো, হতে পারে অনেক কষ্ট সহ্য করে আসছি, আগেও হয়তো অনেক কষ্ট যাবে, কিন্তু দেখো আমি ঠিক সোজা দাঁড়িয়ে থাকবো, টুবাইকেও রাখবো, আর তোমাদেরকে নিয়েও থাকবো। আমার উপর থেকে তোমরা ভরসা হারাবে না, কিন্তু হারাবে না তো বাবা, বলো? আচ্ছা এসব ছাড়ো তো এখন, এবার বলো তো হোম ডেলিভারিটার কি নাম দেওয়া যায়? মির্চি বাংলা গল্প মঞ্চে শুনছিলেন এক শিশি নোনা জল। লেখক দেবাশিস দত্ত। দেবাশিস দত্তর জন্ম 5ই মে 1992। বর্তমানে উত্তর 24 পরগনার বারাসাতে থাকেন।
ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক হওয়ার পর গত 5-6 বছর ধরে বাংলা বিনোদন জগতে স্ক্রিপ্ট ও স্ক্রিন প্লে রাইটার হিসেবে কাজ করছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জনপ্রিয় সিরিজ ব্যোমকেশ ও পিঞ্জরাপোল। 2025 সাল থেকে ছোট গল্প লেখা শুরু করেন এবং গত 1 বছরেরও বেশি সময় একাধিক গল্প লিখেছেন। এক শিশি নোনা জল গল্পের অডিও নাট্যরূপ দিয়েছেন রণদীপ নস্কর। গল্প পাঠে দীপ কাইজার বসু। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মলি, তৃণাঞ্জনা দাস, কমল সান্যাল, অশোক বন্দ্যোপাধ্যায়, শ্রুতি, সাঁঝবাতি দাস, মৃন্ময়, শুভজিৎ, ম্যানেজার অনির্বাণ ভট্টাচার্য। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌম শুভ ক্রসটেক। এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।